গোপন চিঠি এবং একটি প্রতারিত জীবন। কখনো ভেবেছেন কি যে একটি পুরনো ছেঁড়া চিঠি আপনার পুরো জীবন বদলে দিতে পারে? আশার সাথে ঠিক এমনটাই ঘটেছিল। 16 বছর বয়সে সে জয়পুরের বাইরে একটি ভাঙাচোরা ঝুপড়িতে একা থাকত, ক্ষুধার্ত, ভীত এবং ভুলে যাওয়া। তার সৎ মা তাকে সেখানে ফেলে দিয়েছিল যেন সে একটি বোঝা। কিন্তু এক সকালে সেই ঝুপড়ির অন্ধকার কোণে লুকিয়ে থাকা একটি চিঠি সব কিছু পাল্টে দিল। সেই চিঠিতে লেখা ছিল, যদি তুমি এটি পড়ছ তবে বুঝে নাও যে তোমার কাছে সব মিথ্যে বলা হয়েছে। এবং সেই দিনই একজন রহস্যময় কোটিপতি তার দরজায় এলেন, এমন সব প্রশ্ন নিয়ে যার উত্তর আশার কাছে ছিল না। কি আশার মা কি সত্যিই কোনো বড় গোপন কথা লুকিয়েছিলেন? কি সেই কোটিপতির সাথে আশার কোনো পুরনো সম্পর্ক ছিল? আর সবচেয়ে বড় কথা, কি আশার আসল অধিকার তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল? যেমন যেমন সত্য সামনে আসতে লাগল, আশা জানতে পারল যে তার জীবনটি একটি মিথ্যার ওপর দাঁড়িয়েছিল। প্রতারণা, ষড়যন্ত্র এবং এমন কিছু গোপন কথা যা যে কাউকে কাঁপিয়ে দেবে। কিন্তু যখন আশা অবশেষে তার মায়ের শেষ ইচ্ছার কথা জানতে পারল, তখন তার সামনে সবচেয়ে কঠিন প্রশ্নটি এলো, কি তার প্রতিশোধ নেওয়া উচিত নাকি ক্ষমা করে দেওয়া উচিত? জয়পুরের হলুদ ভোর। জয়পুরের সর্ষের ক্ষেতের কাছে একটি গরম এবং আর্দ্র সকাল ছিল। আশার চোখ খুলল কোনো দূরের মন্দিরের ঘণ্টার শব্দে, যেন কেউ তাকে সেই যন্ত্রণা থেকে জাগাচ্ছে যা প্রতিদিন তার শ্বাসরোধ করত। বাঁকা কাঠ এবং ভাঙা টালির তৈরি সেই ঝুপড়ি, যাকে ঘর বলাও যেন একটা উপহাস, তার কষ্টের থেকেও ছোট মনে হচ্ছিল। 16 বছর বয়সেও আশা কখনো শৈশব দেখেনি। সে কেবল একাকিত্ব, ক্ষুধা আর সৎমা কমলার সেই ঘৃণাভরা দৃষ্টি দেখেছিল, যা তাকে প্রতিদিন মনে করিয়ে দিত যে এই পৃথিবীতে সে অনাহুত। আজ সকালটা ছিল কিছুটা অন্যরকম। বাতাসে একটা অদ্ভুত অস্থিরতা ছিল, যেন কোনো গোপন কথা ফাঁস হতে চলেছে। যখন আশা ঝুপড়ির কোণে রাখা সেই পুরনো আসবাবপত্রের বাক্সটি পরিষ্কার করার চেষ্টা করল, তখন পিছন থেকে একটি হলুদ পুরনো চিঠি পড়ে গেল। তার হাত কাঁপতে লাগল। এই হাতের লেখা, ই তো তার মায়ের হাতের লেখা, যাকে সে কোনো মতে মনে করতে পারত। চিঠির প্রথম শব্দগুলোই তার হৃৎস্পন্দন থামিয়ে দিল। যদি তুমি এটি পড়ছ তবে বুঝে নাও যে তোমার সৎমা তোমার কাছে সব মিথ্যে বলেছে। আশা ঘাবড়ে গিয়ে চারদিকে তাকালো, যেন কেউ তাকে দেখছে। সে কাঁপতে থাকা হাতে চিঠিটা আরও খুলল। মা লিখেছিলেন যে পরিবারের একটি সম্পত্তি ছিল, একটি জমি যা আশার পাওয়া উচিত ছিল, কিন্তু কোনো ক্ষমতাশালী ব্যক্তি জোর করে তা ছিনিয়ে নিয়েছিল। শব্দগুলো ছিল ঝাপসা, কিছু অংশ ছেঁড়া ছিল, কিন্তু যা লেখা ছিল তা আশার পুরো জীবন নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার শ্বাস দ্রুত হতে লাগল। হঠাৎ বাইরে থেকে কারোর পায়ের আওয়াজ শোনা গেল, সেই ভারী ধীর পদক্ষেপ যা ঝুপড়ির দিকে আসছিল। আশার বুক জোরে ধড়ফড় করে উঠল। কি কমলা ফিরে এসেছে? সেই মহিলা যে তাকে এখানে একা ফেলে গিয়েছিল? আশা দ্রুত চিঠিটি তার জামাকাপড়ের মধ্যে লুকিয়ে ফেলল এবং দরজার দিকে তাকালো। তার হাত ঘামে ভিজে গেল। রহস্যময় রাজবীর রাঠোর। কিন্তু যখন সে দরজা খুলল, সেখানে কমলা ছিল না। সামনে একজন লম্বা, সুদর্শন পুরুষ দাঁড়িয়েছিলেন। তিনি ক্রিম রঙের ঐতিহ্যবাহী লিনেন পোশাক পরেছিলেন এবং তার চোখে একটি অদ্ভুত পরিচয়ের ছাপ ছিল, যেন তিনি আশাকে কোথাও থেকে চেনেন। তার বয়স প্রায় 45 বছর হবে, কিন্তু তার মুখে একটি গভীর কষ্ট লুকিয়েছিল, যা তিনি হয়তো লুকাতে চাইছিলেন। আশা? সেই লোকটি ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন। আশা শিউরে উঠল। সে কিভাবে জানল যে তার নাম আশা? কোনো অচেনা মানুষের মুখে নিজের নাম শুনে তার গায়ে কাঁটা দিল। লোকটি নিজের পরিচয় দিলেন, আমার নাম রাজবীর রাঠোর। আমি জয়পুরের সবচেয়ে পুরনো এবং প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে একজন। আশা শুধু তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল না যে কি বলবে। রাজবীর রাঠোরের চোখে একটি বিষণ্ণতা ছিল, যা শব্দের চেয়েও বেশি কিছু বলছিল। তিনি এগিয়ে বললেন, আমার তোমার মা সম্পর্কে, তোমার পরিবার সম্পর্কে কথা বলতে হবে। এটা খুব জরুরি। আশার মনে হাজারো প্রশ্ন জাগতে লাগল। এই লোকটি কে? সে মা সম্পর্কে কি জানে? এবং সবচেয়ে বড় কথা, সে এখনই কেন এসেছে? রাজবীর এক কদম এগিয়ে গেলেন এবং তারপর তার কণ্ঠে একটি গভীর ওজন এনে বললেন,
তোমার অতীত আমার অতীতের সাথে এমনভাবে যুক্ত যা তুমি কখনো কল্পনাও করনি। আশার মনে একটি অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। রাজবীর রাঠোরের মতো একজন প্রভাবশালী ব্যক্তিকে তার ভাঙাচোরা ঝুঁপুড়িতে আসতে দেওয়া ঠিক হবে কিনা, এটা ভাবতে ভাবতে তার হাত কাঁপছিল। কিন্তু তার চোখে যে যন্ত্রণা ছিল, যে সত্যতা ছিল, তা অন্য কিছু বলছিল। হয়তো এটাই প্রথমবার কেউ তাকে ঘৃণা বা করুণার দৃষ্টিতে নয়, বরং এক অদ্ভুত দায়িত্ববোধের সাথে দেখেছিল। আশা ইতস্তত করে তাকে ভেতরে আসার ইঙ্গিত করল। অতীতের ফাঁস। রাজবীর ভেতরে পা রাখলেন এবং চারদিকে চোখ বোলালেন। ছেঁড়া মাদুর, ভাঙা চুলা, দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ। তার চোখে বেদনা ফুটে উঠল, যেন এই সব দেখা তার জন্য একটি শাস্তি। তিনি ধীরে ধীরে বললেন, আমি গত কয়েক মাস ধরে পুরনো পারিবারিক নথি পরীক্ষা করছিলাম। কিছু জমিজমার রেকর্ডে অনিয়ম পাওয়া গেছে। তিনি থেমে আশার দিকে তাকালেন। আর সেই রেকর্ডগুলোতে তোমার মায়ের নাম ছিল, মীরা দেবী। আশার বুক জোরে ধরফর করে উঠল। মায়ের নাম শুনে তার চোখে জল এলো, যা সে অনেক কষ্টে আটকে রাখল। রাজবীর আরও জানালেন যে কিভাবে রাঠোর পরিবারের সাথে যুক্ত কিছু জমির নথিতে কারসাজি করা হয়েছিল। প্রায় 16-17 বছর আগে কেউ খুব চালাকি করে রেজিস্ট্রির কাগজপত্র বদলে দিয়েছিল। রাজবীর বললেন, তার কণ্ঠের রাগ এবং লজ্জা দুটোই ছিল। এবং আমার পরিবার, আমরা কখনো এটাকে মেনে নেওয়ার সাহস পাইনি। আশা বুঝতে পারছিল না যে কি বলবে। তার চোখ বারবার তার জামা কাপড়ে লুকিয়ে রাখা সেই চিঠির দিকে যাচ্ছিল। রাজবীর তার অস্থিরতা বুঝতে পারলেন। আশা, যদি তোমার কাছে কিছু থাকে, কোনো প্রমাণ, কোনো চিঠি, কিছু, তবে আমাকে দেখাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমার সাহায্য করব। আশা কাঁপতে থাকা হাতে সেই হলুদ চিঠিটি বের করে রাজবীরের হাতে তুলে দিল। রাজবীর যখন চিঠিটি পড়তে শুরু করলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে এক অদ্ভুত কষ্ট ফুটে উঠল, যেন এই চিঠিটি শুধু আশার অতীত সম্পর্কে নয়, বরং তার নিজের অতীত সম্পর্কেও কিছু বলছিল। তার শ্বাস দ্রুত হয়ে গেল এবং তিনি চিঠিটি আবার পড়লেন, এবার আরও মনোযোগ দিয়ে। এটা মীরার হাতের লেখা। তিনি ধীরে ধীরে বললেন, যেন নিজের সাথে কথা বলছেন। তারপর তিনি আশার দিকে তাকিয়ে বললেন, কিন্তু এখানে সত্যের কেবল একটি অংশ আছে। বাকি আরও কিছু আছে যা এই চিঠিতে লেখা নেই। তার কথায় একটি রহস্য ছিল, যা আশাকে আরও বেশি বিচলিত করল। কি রাজবীর কিছু লুকাচ্ছেন? নাকি তিনি সত্যিই তার সাহায্য করতে চেয়েছিলেন, নাকি অন্য কিছু চলছিল? আশার মনে সন্দেহের একটি ছোট স্ফুলিঙ্গ জ্বলে উঠল, কিন্তু সে কিছু বলল না। সন্দেহ এবং হুমকি। ঠিক তখনই বাইরে থেকে একটি আওয়াজ এলো, আরে আশা, ঘরে কে? দরজায় প্রতিবেশী রামদিন দাঁড়িয়েছিল, যে সবসময় অন্যের বাড়িতে উঁকি মারত এবং সারা গ্রামে গুজব ছড়াত। সে রাজবীরকে দেখল এবং তার চোখ ঝলসে উঠল। আরে বাহ আশা, তোমার ঝুপড়িতে আজ কোনো ধনী লোক এসেছেন। তার কণ্ঠে এমন ঠাট্টা ছিল যা স্পষ্ট শোনা যাচ্ছিল। রাজবীর সঙ্গে সঙ্গে বুঝলেন যে এই লোকটি গোলমাল তৈরি করতে পারে। তিনি খুব বিনয়ের সাথে বললেন, আমি আশার পরিবারের একজন পুরনো পরিচিত, শুধু দেখা করতে এসেছিলাম। রামদিন সন্দেহের চোখে দুজনকেই দেখল এবং হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তবে গ্রামে তো লোকে অন্য কিছু ভাববে। এবং সে চলে গেল। কিন্তু আশা জানত যে সন্ধ্যা হওয়ার আগেই এই কথা সারা গ্রামে ছড়িয়ে পড়বে যে তার ঝুপড়িতে কোনো ধনী লোক এসেছিল। রাজবীর আশার উদ্বেগ দেখলেন এবং তার কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করো না, আমি এর খেয়াল রাখব। কিন্তু তিনি বললেন না কিভাবে। আশার মনে হল যে রাজবীর তার কাছ থেকে কিছু লুকাচ্ছেন, এমন কিছু যা হয়তো তার জানা দরকার ছিল। রাজবীর যাওয়ার আগে তার পকেট থেকে একটি সাদা কার্ড বের করলেন, যেখানে সোনার অক্ষরে রাঠোর প্রাসাদ লেখা ছিল। তিনি সেই কার্ডটি আশার হাতে রাখলেন এবং বললেন, কাল সকাল 10টায় তোমাকে আমার সাথে রাঠোর প্রাসাদে আসতে হবে। সেখানে তুমি সেই সব কিছু জানতে পারবে যা তোমার মা চেয়েছিলেন যে তুমি জানো। আশা কার্ডটি হাতে ধরল, তার মসৃণ পৃষ্ঠটি স্পর্শ করল। কিন্তু যদি আমি আসি? সে জিজ্ঞেস করল, ভয় আর আশার মধ্যে দুলতে দুলতে। রাজবীর তার চোখে তাকালেন এবং বললেন, তবে হয়তো তুমি সেটা পেয়ে যাবে যেটা তোমার অধিকার, কিন্তু একই সাথে তোমাকে সেই লোকেদের মুখোমুখিও হতে হবে যারা চায় না যে তুমি সত্য জানো। অদৃশ্য হয়ে যাওয়া চিঠি এবং হুমকি।
সারা রাত আশা ঘুমোতে পারল না। সে সেই চিঠি, রাজবীরের কথা এবং সেই রহস্যের কথা ভাবতে থাকল, যা হঠাৎ তার জীবনে প্রবেশ করেছিল। সকালে যখন তার চোখ খুলল, সে অনুভব করল যে কিছু গোলমাল আছে। সেই আসবাবপত্রের বাক্স যেখানে সে চিঠিটি রেখেছিল, তার ঢাকনাটি কিছুটা খোলা ছিল। আশার শ্বাস বন্ধ হয়ে গেল। সে দৌড়ে বাক্সের দিকে তাকালো। সবকিছু ছড়ানো ছেটানো ছিল, যেন কেউ তাড়াহুড়ো করে কিছু খুঁজেছে। মেঝেতে মাটির দাগ ছিল, যা দরজা পর্যন্ত যাচ্ছিল। কেউ রাতে এখানে ঢোকার চেষ্টা করেছিল। এবং তারপর তার নজর মেঝেতে পড়ে থাকা একটি ছোট কাগজের টুকরোর দিকে গেল। কাঁপতে থাকা হাতে সে সেটা তুলে নিল। তাতে বড় বড় অক্ষরে লেখা ছিল, এমন হাতের লেখায় যা রাগ এবং হুমকিতে ভরা ছিল। যদি তুমি রাঠোরদের কাছে যাওয়ার সাহস করো, তবে তুমি আবার সবকিছু হারাবে। আশার হাত থেকে সেই কাগজটি পড়ে গেল। তার বুক ধরফর করে উঠল। এই হুমকি কে দিল? কে চায় না যে সে সত্য জানুক? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই লোকটি জানত যে রাজবীর তার সাথে দেখা করতে এসেছিল। আশা বুঝতে পারল যে এটি কেবল তার অতীতের প্রশ্ন ছিল না, এটা ছিল আরও বড় কিছু কিছু বিপজ্জনক ছিল, এবং কোনো খুব ক্ষমতাশালী ব্যক্তি তাকে এই সত্য থেকে দূরে রাখতে চাইছিল। আশা সারা রাত সেই হুমকি ভরা চিঠি সম্পর্কে ভাবল, কিন্তু সকাল হতে হতে সে সিদ্ধান্ত নিয়ে ফেলল। ভয় তার জীবনে সর্বদাই ছিল। কমলার ভয়, ক্ষুধার ভয়, একাকিত্বের ভয়। কিন্তু আজ প্রথমবার তার মনে হলো যে হয়তো সত্য জানা এই সব ভয়ের চেয়ে বেশি জরুরি। সে তার সবচেয়ে পরিষ্কার সুতির শাড়িটি পরল, যে ছিল হালকা গোলাপি রঙের এবং অনেক জায়গায় সেলাই করা ছিল, কিন্তু তবুও তাকে মর্যাদা দিচ্ছিল। 10টার আগেই সে সেই ঠিকানায় পৌঁছে গেল যা রাজবীর তাকে দিয়েছিলেন। রাঠোর প্রাসাদ। যখন আশা রাঠোর প্রাসাদের বিশাল ফটকের সামনে দাঁড়ালো, তার শ্বাস আটকে গেল। এটি কোনো প্রাসাদ ছিল না, একটি স্বপ্ন ছিল। 3তলা ইমারত, যার দেয়ালে রঙিন দেওয়ালচিত্র আঁকা ছিল। রাজস্থানী শিল্পের সেরা উদাহরণ। নকশা করা স্তম্ভ, মর্মর পাথর এবং প্রতিটি কোণে রাখা পুরনো ভাস্কর্য ইতিহাসের গল্প বলছিল। আশার মনে হলো যেন সে অন্য কোনো দুনিয়ায় এসে পড়েছে, যেখানে তার ঝুঁপুড়ির নোংরামি আর যন্ত্রণার কোনো অস্তিত্ব নেই। ফটকের কাছে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়েছিলেন, যার সাদা শাড়ি আর কঠোর মুখ তাকে ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল। তুমি আশা? মহিলা জিজ্ঞেস করলেন। তার কণ্ঠে উষ্ণতাও ছিল না, শত্রুতাইও ছিল না, শুধু একটি ঠান্ডা প্রশ্ন। আশা মাথা নেড়েছিল। আমি সুশীলা, এই বাড়ির প্রধান পরিচারিকা। রাজবীর সাহেব তোমার আসার কথা বলেছিলেন। সুশীলা আশাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, এবং তার চোখে করুণা আর সন্দেহের এক অদ্ভুত মিশ্রণ ছিল। যেন তিনি এমন কিছু জানতেন যা আশা জানত না। ভেতরে এসো, সুশীলা বললেন, এবং ঘুরে দাঁড়ালেন। আশা প্রাসাদের ভেতরে পা রাখল। বিশাল হল ঘরে ঠান্ডা বাতাস বইছিল। দেয়ালে পুরনো রাজারানীদের ছবি ঝুলছিল। প্রতিটি ছবিতে অহংকার ছিল, ক্ষমতা ছিল, এবং এমন একটি রহস্য ছিল যা যুগ যুগ ধরে এই দেয়ালগুলোতে বন্দী ছিল। রাজবীর বড় হলে দাঁড়িয়েছিলেন, একটি সাদা কুর্তা এবং নীল জ্যাকেটে। তিনি আশাকে দেখে হাসতে চাইলেন, কিন্তু তার হাসিতে ছিল অস্থিরতা। আশা, তুমি এসে গেছ, ভালোই হলো। তিনি সুশীলাকে ইঙ্গিত করলেন যেন তিনি আশাকে প্রাসাদ দেখান। যেমন যেমন আশা প্রাসাদের ভরগুলোতে ঘুরতে থাকল, সে সব জায়গায় তার মায়ের ছায়া দেখতে পেল। সুশীলা তাকে একটি পুরনো ঘরে নিয়ে গেলেন, যার দেয়ালে ছবি টাঙানো ছিল। এটা ফটো গ্যালারি, সুশীলা বললেন। আশা মনোযোগ দিয়ে দেখল। একটি বড় ছবিতে রাঠোর পরিবারের সদস্যরা দাঁড়িয়েছিলেন, হয়তো 15-16 বছর পুরনো ছবি। আর পিছনে এক কোণে ঝাপসাভাবে একটা মহিলার আকৃতি দেখা যাচ্ছিল। আশার বুক কেঁপে উঠল। সেই মুখ, সেটা তার মা ছিল। কিন্তু কেন? মা এই প্রাসাদে কি করছিলেন? এবং কেন তাকে এত পিছনে ছায়ায় রাখা হয়েছিল, যেন তার উপস্থিতি একটি লজ্জার বিষয়? আশা এই প্রশ্নগুলোর মধ্যেই জড়িয়েছিল যে সে পাশের একটি ঘর থেকে আওয়াজ শুনতে পেল। সে ধীরে ধীরে সেই ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা সামান্য খোলা ছিল। ভেতরে রাজবীর কারোর সাথে তর্ক করছিলেন। আরমান, আমি তোমাকে বলেছিলাম যে আমি এটা সামলে নেব। সামলে নেবে? তুমি একটা ভূতকে ফিরিয়ে এনেছো এই বাড়িতে। তুমি জানো যে এই মেয়েটি সত্য জানলে কি হবে, আমাদের পরিবারের কি হবে? আশার বুক দ্রুত ধরফর করতে লাগল। এই আরমান কে ছিল, এবং সে কোন সত্যের কথা বলছিল? ধিমি ধিমি, দ্বিতীয় ভাই এবং ডিনারের ষড়যন্ত্র। ঠিক তখনই আশা অনুভব করল যে কেউ তাকে দেখছে। সে পিছন ফিরে তাকাল।
আরমান দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। তার কালো চোখ আশার ওপর স্থির ছিল। তাকে রাজবীরের চেয়ে কিছুটা ছোট লাগছিল, হয়তো 40-এর কাছাকাছি, কিন্তু তার মুখে ছিল এমন একটি কঠোরতা যা ভয় দেখানোর মতো ছিল। আরমান মুখে একটি কৃত্রিম হাসি নিয়ে এলেন, যা তার চোখ পর্যন্ত পৌঁছাল না। তো তুমি আশা, আমার ভাই তোমার সম্পর্কে বলেছিলেন। তার কণ্ঠে মাধুর্য ছিল, কিন্তু তার চোখে ছিল না। আশার গায়ে একটি ঠান্ডা শিহরণ বয়ে গেল। সে বুঝতে পারল যে রাঠোর পরিবারের ভেতরে একটি গোপন যুদ্ধ চলছিল এবং কোনোভাবে সে এর মাঝে ফেসে গিয়েছিল। সন্ধ্যায় রাতের খাবারের জন্য আশাকে প্রধান হলে ডাকা হলো। লম্বা টেবিলে অনেক ধরনের ব্যঞ্জন সাজানো ছিল, ডালবাটি, চুরমা, গাট্টেকি সবজি, জাফরান দেওয়া ক্ষীর। আশা তার জীবনে কখনো এত খাবার একসাথে দেখেনি। রাজবীর তার সামনে বসে বললেন, আশা, আমি চাই যে তুমি জানো যে তোমার মা মীরা দেবী এই পরিবারের অংশ ছিলেন এবং যা তোমার অধিকার তা আমি তোমাকে ফিরিয়ে দেব। আরমান নিজের প্লেটে খাবার পরিবেশন করতে করতে ব্যঙ্গ করে বললেন, অধিকার? ভাই সাহেব, অধিকারের কথা বলার আগে হয়তো সত্যিটা বলা দরকার। রাজবীর আরমানকে ঘুরিয়ে তাকালেন, কিন্তু কিছু বললেন না। আশা অনুভব করতে পারছিল যে দুই ভাইয়ের মধ্যে একটি গভীর খাঁদ ছিল, যা বছরের পর বছর ধরে চওড়া হচ্ছিল। আমি শুধু জানতে চাই, আশা ধীরে ধীরে বলল, যে আমার মা এখানে কেন ছিলেন এবং তার সাথে কি হয়েছিল? রাজবীর উত্তর দেওয়ার আগে একটি গভীর শ্বাস নিলেন, কিন্তু তিনি কিছু বলার আগেই হঠাৎ আলো চলে গেল। পুরো হলঘর অন্ধকারে ডুবে গেল। আশার শ্বাস দ্রুত হতে লাগল। এটা কোনো সাধারণ বিদ্যুৎ বিভ্রাট ছিল না। প্রাসাদে তো আধুনিক জেনারেটর ছিল, যার সাথে সাথে চালু হয়ে যাওয়ার কথা। চুরির রাতে কমলা অন্ধকারে আশা অনুভব করল যে কেউ তার হাত ধরেছে, না, তার বাহু জোড়ে চেপে ধরেছে। সে চিৎকার করতে যাচ্ছিল যে কেউ তার মুখে হাত রাখল। ঘাবড়ে গিয়ে সে হাত ঝাঁকালো এবং সেই হাত সরে গেল। কয়েক সেকেন্ড পরে জেনারেটর চালু হলো এবং আলো ফিরে এলো। আশা চারদিকে তাকালো। রাজবীর এবং আরমান দুজনেই তাদের জায়গায় ছিলেন, কিন্তু সুশীলা নিখট ছিল। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যখন আশা তার ব্যাগ দেখল, যেখানে সেই চিঠিটি রাখা ছিল, ব্যাগটি ছিল খালি। চিঠিটি গায়েব হয়ে গিয়েছিল। রাজবীর ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আশা? আশার চোখে জল এসে গেল। সেই চিঠি, মায়ের চিঠি, কেউ চুরি করেছে। চিঠির চুরি আশাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। সেটা ছিল মায়ের শেষ স্মৃতি, শেষ প্রমাণ যে তার কোনো অতীত ছিল, কোনো পরিচয় ছিল। রাজবীর তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আশা, ঘাবড়িও না, আমি খুঁজে বের করব এটা কে করেছে। এই প্রাসাদে কিছুই লুকিয়ে থাকতে পারে না। কিন্তু তার কণ্ঠে সেই আস্থা ছিল না যা আশার দরকার ছিল। সেই রাতে আশা প্রাসাদে থাকতে অস্বীকার করল এবং তার ঝুপড়িতে ফিরে এলো। সারা পথ তার মনে হচ্ছিল যে কেউ তাকে পিছু করছে, যে প্রতিটি ছায়ায় কেউ লুকিয়ে আছে যে তার ক্ষতি করতে চায়। যখন সে ঝুপড়ির কাছে পৌঁছালো, তার পা থেমে গেল। দরজায় কেউ দাঁড়িয়েছিল, একজন মহিলা যার পিঠ আশার দিকে ছিল, এবং যেই সে ঘুরল, আশার শ্বাস থেমে গেল। কমলা, তার সৎ মা। কিন্তু যে কমলা আশার সামনে দাঁড়িয়েছিল, সে সেই গরিব ভাঙাচোড়ো মহিলা ছিল না যিনি তাকে এই ঝুপড়িতে একা ফেলে দিয়েছিলেন। কমলার গলায় সোনার হার ছিল, হাতে ঝলমলে চুড়ি ছিল, এবং তার সিল্কের শাড়ি সেই মহিলার মনে হচ্ছিল না যিনি একসময় প্রতিদিনের রুটির জন্য সংগ্রাম করতেন। আশাকে দেখে কমলার মুখে একটি মিষ্টি হাসি এলো, কিন্তু তার চোখে ছিল সেই পুরনো ঘৃণা, সেই বিষ যা বছরের পর বছর ধরে আশাকে যন্ত্রণা দিত। আশা বেটি, কমলা বলল, এবং তার কণ্ঠে ছিল মিথ্যা মমতা। আমি শুনলাম যে তুই রাঠোর প্রাসাদে যাচ্ছিস। তোর এত উন্নতি দেখে মায়ের মন খুশি হয়েছে। আশা মুষ্টিবদ্ধ করল, তুই এখানে কি করছিস, আর এইসব কোথা থেকে এলো? সে কমলার গহনার দিকে ইঙ্গিত করল। কমলা তার চুড়ি বাজাতে বাজাতে বলল, আরে মায়ের চিন্তা করিস বেটি, শুনলাম যে তুই সেই ধনী লোকেদের সাথে যুক্ত হচ্ছিস, তাই ভাবলাম এসে বোঝাই যে তারা তোর আপন নয়। সে আশার কাছে এসে বলল, তুই জানিসও কি তুই সেখানে কি করতে যাচ্ছিস? তোর মাও একই ভুল করেছিল, বড় লোকেদের কাছ থেকে আশা করেছিল, আর দেখ তার কি হলো। কমলার কণ্ঠে ছিল একটি হুমকি, একটি সতর্কতা। যদি তুই সেই রাঠোরদের সাথে কোনো দাবি করার চেষ্টা করিস, তবে আমি তোকে ধ্বংস করে দেব।
তোর কাছে কোনো প্রমাণ নেই, কোনো অধিকার নেই। আশার মনে রাগ উথলে উঠছিল, কিন্তু সে চুপ রইল। কমলা এক কদম আরও কাছে এসে ফিসফিস করে বলল, আর শোন, তোর মা মীরা, সে সেই ছিল না যা তুই ভাবিস। তারও নিজের গোপন কথা ছিল, নিজের অন্যায় ছিল। অপ্রত্যাশিত সত্য। এটা শুনে আশার মন ভেঙে গেল। কমলার কথার অর্থ কি ছিল? মায়ের সাথে কি হয়েছিল? আশা কিছু বলার আগেই সেখানে একটি গাড়ি থামার আওয়াজ এলো। রাজবীর নামলেন এবং ঝুপড়ির দিকে আসতে লাগলেন। কমলার পুরো ব্যবহার সাথে সাথে পাল্টে গেল। সে চোখে জল ভরে নিল এবং একটি বেচারা মায়ের রূপ ধারণ করল। নমস্কার সাহেব, আমি আশার মা, শুধু আমার মেয়েকে দেখতে এসেছিলাম। রাজবীর কমলাকে মনোযোগ দিয়ে দেখলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি কমলার গহনা এবং দামি শাড়ির ওপর স্থির হয়ে গেল। আপনি আশার মা? তিনি সন্দেহ নিয়ে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ সাহেব, সৎ মা। এর আসল মা তো অনেক আগেই চলে গেছেন। আমি একে অনেক কষ্টে মানুষ করেছি সাহেব। এখন শুধু চাই যে সুখী থাকুক, কোনো ঝামেলায় না জড়াক। রাজবীর বুঝতে পারলেন যে কমলা নাটক করছে, কিন্তু তিনি কিছু বললেন না। বরং তিনি কমলাকে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কোথায় থাকেন এবং আপনার জীবিকা কিভাবে চলে? কমলা কিছুটা ঘাবড়ে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললেন, আমি কাছের গ্রামে থাকি সাহেব, ছোটোখাটো কাজ করে চলে যায়। কিন্তু রাজবীর দেখলেন যে তার হাতে কোনো কাজের দাগ ছিল না, বরং দামি ক্রিম লাগানো ছিল। তিনি আরও একটি প্রশ্ন করলেন, আপনি রাঠোর পরিবার সম্পর্কে কিছু জানেন? কমলার চোখে এক মুহূর্তের জন্য আতঙ্ক ঝিলিক উঠল। তারপর সে বলল, না সাহেব, আমি তো একজন গরিব মহিলা, বড়লোকেদের সম্পর্কে কি জানব? কিন্তু যখন রাজবীর আরও চাপ দিলেন, কমলা এমন একটি কথা বললেন যা সবাইকে চমকে দিল। হ্যাঁ সাহেব, একটা কথা আছে। বহু বছর আগে যখন মীরা বেঁচে ছিল, তখন কেউ তাকে প্রতি মাসে টাকা পাঠাতো এবং সেই টাকাগুলো রাঠোর এন্টারপ্রাইজেসের পক্ষ থেকে আসতো। আশা এবং রাজবীর দুজনেই হতবাক হয়ে গেলেন। রাজবীরের মুখে একটি অদ্ভুত উত্তেজনা এলো, যেন কমলা এমন কিছু বলে দিয়েছে যা বলা উচিত ছিল না। আপনি এটা কিভাবে জানেন? রাজবীর জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠে ছিল একটি দমিত ভয়। কমলা হাসতে হাসতে বললেন, মীরার কাগজপত্রে আমি পুরনো চেক পেয়েছিলাম সাহেব, আর সেই সবগুলোর ওপর রাঠোর এন্টারপ্রাইজেসের নাম ছিল। আশা রাজবীরের দিকে তাকালো। তার চোখে এমন একটি ভাব ছিল যে সে বুঝতে পারছিল না। কি সেটা? লজ্জা ছিল, ভয় ছিল, নাকি অন্য কিছু? রাজবীর কিছু বললেন না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আর সেই নীরবতা আশার জন্য যে কোনো উত্তরের চেয়ে ভয়ঙ্কর। কমলা যাবার সময় আশার কানে ফিসফিস করে বললেন, দেখলি না বেটি, এই লোকেরা তোর কাছ থেকে কিছু লুকাচ্ছে, আর যতক্ষণ না তুই সত্য জানতে পারছিস ততক্ষণ তোর কোনো মঙ্গল হবে না। একটি ছবি এবং অসম্পূর্ণ সত্য। সেই রাতে যখন আশা তার ঝুমপুরিতে একা বসেছিল, তার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল। হঠাৎ দরজার নিচ থেকে কিছু সরানোর আওয়াজ এলো। আশা ঘাবড়ে গিয়ে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ ছিল না। নিচে একটি খাম পড়েছিল। কাঁপতে থাকা হাতে সে সেটা তুলে নিল এবং ভেতরে দেখল। তার শ্বাস থেমে গেল। খামের ভেতরে ছিল একটি পুরনো ছবি। রাজবীর এবং তার মা মীরা একসাথে দাঁড়িয়ে হাসছিলেন, কিন্তু এটা কোনো আনুষ্ঠানিক ছবি ছিল না। দুজনের মুখে যে আনন্দ ছিল, যে ঘনিষ্ঠতা ছিল, তা কোনো অচেনা মানুষের হতে পারে না। এবং ছবির পিছনে হাতে লেখা একটি বাক্য ছিল, সে সত্য চায় না, সে শুধু তার থেকে মুক্তি চায়। সারা রাত আশা সেই ছবিটি দেখতে থাকল, যেন তাতে লুকিয়ে থাকা রহস্যগুলো বোঝার চেষ্টা করছিল। মা এবং রাজবীরের হাসি শুধু বন্ধুত্বের ছিল না, সেগুলোতে অন্য কিছু ছিল, একটি গভীরতা যা আশাকে অস্থির করছিল। সকাল হতেই সে রাঠোর প্রাসাদের দিকে রওনা হলো। এবার আর ভয় নিয়ে নয়, বরং রাগ এবং প্রশ্ন নিয়ে। যখন রাজবীর দরজা খুললেন, আশা কিছু না বলে সেই ছবিটি তার সামনে রাখল। রাজবীরের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। তিনি ছবিটি হাতে নিলেন এবং তার চোখে এমন একটি কষ্ট ফুটে উঠল যা ভাষায় প্রকাশ করা যায় না। আশা, আমি জানতাম না যে তুমি এটা কিভাবে পেলে, তিনি বললেন। তার কণ্ঠস্বর কেঁপে গেল। কিন্তু হ্যাঁ, আমি তোমার মাকে জানতাম, খুব ভালোভাবে জানতাম। আশা জিজ্ঞেস করল এবং তার কণ্ঠে ছিল অভিযোগ। শুধু জানতেন? এই ছবিতে তো তা মনে হচ্ছে না। আপনারা দুজন সে আর কথা শেষ করতে পারল না। রাজবীর একটি গভীর শ্বাস নিলেন এবং বলতে শুরু করলেন, আমি তখন খুব ছোট ছিলাম, হয়তো 25-26 বছর বয়স। মীরা এই প্রাসাদে কাজ করত।
কিন্তু সে কোনো সাধারণ পরিচারিকা ছিল না। সে ছিল শিক্ষিত, বুদ্ধিমতী এবং তার চোখে এমন একটি স্বপ্ন ছিল যা আমাকে তার দিকে টানত। রাজবীর থামলেন, যেন তিনি অতীতে হারিয়ে গেছেন। আমরা বন্ধু হয়ে গেলাম এবং তারপর আরও কিছু হয়ে গেল। কিন্তু আশা, আমি শপথ করে বলছি যে আমি তোমার সম্পর্কে জানতাম না। যদি আমি জানতাম যে মীরা গর্ভবতী, তবে আমি কখনো তাকে একা ছেড়ে যেতাম না। আশার মাথা ঘুরে গেল। কি? রাজবীর না, এটা হতে পারে না। কিন্তু রাজবীর সাথে সাথে বললেন, না আশা, আমি তোমার বাবা নই। তোমার বাবা অন্য কেউ ছিল যে মীরার আগে তার জীবনে ছিল। কিন্তু হ্যাঁ, আমি তাকে ভালোবাসতাম এবং যখন পরিবার আমাদের সম্পর্কে জানতে পারল, তখন তারা আমাকে একটি বাছাই করতে দিল, হয় পরিবার নয়তো মীরা। রাজবীরের চোখে জল এলো। আমি পরিবারকে বেছে নিলাম। আমি ভয় পেয়ে গেলাম, কাপুরুষ হয়ে গেলাম এবং মীরাকে এই প্রাসাদ থেকে বের করে দেওয়া হলো। আমাকে বলা হয়েছিল যে তাকে ঠিকমতো বসবাস করানো হবে, যে তাকে একটি জায়গা এবং টাকা দেওয়া হবে। কিন্তু আমি জানতাম না যে সে গর্ভবতী ছিল, তোমার সাথে। আশা বুঝতে পারছিল না যে সে বিশ্বাস করবে কিনা। রাজবীরের গল্পের সত্যতা ছিল, কিন্তু কিছু অসম্পূর্ণও ছিল। তার চোখ খুব বেশি যন্ত্রণা দেখাচ্ছিল, যেন তিনি আরও কিছু লুকাচ্ছেন। আরমান এবং আসল কারণ। ঠিক তখনই আরমান ঘরে প্রবেশ করলেন। তার হাতে কিছু পুরনো কাগজপত্র ছিল। ভাইয়া, আপনি আবার অসম্পূর্ণ গল্প বলছেন, আরমান ম্যাঙ্গো করে বললেন। আশাকে পুরো সত্য বলুন না। বলুন যে আপনি শুধু পরিবারের চাপে মীরাকে তাড়িয়ে দেননি। বলুন যে আসল কারণ কি ছিল। রাজবীর রাগে আরমানকে দেখলেন। আরমান, এটা এই কথা বলার সময় নয়। কিন্তু আরমান থামলেন না। না ভাইয়া, আশার জানার অধিকার আছে। আপনি মীরাকে এই জন্য তাড়িয়ে দিয়েছিলেন কারণ আপনি ভয় পেয়েছিলেন যে সে যদি এখানে থাকে তবে সেই জমির সত্য বাইরে চলে আসবে, যা তার নামে ছিল। সেই জমি যা দাদু তাকে দিয়েছিলেন তার কঠোর পরিশ্রম এবং বিশ্বস্ততার বিনিময়ে। এটা শুনে আশা থেমে গেল। আমার মায়ের নামে জমি ছিল? রাজবীর মাথা নিচু করলেন। আরমান এগিয়ে বললেন, হ্যাঁ আশা, তোমার মা এই পরিবারের জন্য অনেক কাজ করেছিলেন এবং আমাদের দাদু, যিনি একজন ন্যায়পরায়ণ মানুষ ছিলেন, তিনি মীরাকে শহরের বাইরে একটি ছোট জমি দান করে দিয়েছিলেন। কিন্তু যখন পরিবারের বাকি সদস্যরা জানতে পারলেন, তারা এটা সহ্য করতে পারলেন না যে একজন পরিচারিকার নামে সম্পত্তি থাকবে। আর রাজবীর ভাইয়াকে তাদের বাছাই করতে হলো যে তিনি কার সাথে থাকবেন। আরমান রাজবীরের দিকে তাকালেন। তার চোখে ছিল হতাশা। আর আপনি পরিবারের পক্ষ নিলেন। আপনি মীরাকে যেতে দিলেন, সেই জমি পরিবারের নামে করিয়ে নিলেন এবং তারপর বছরের পর বছর ধরে আপনার পাপের মূল্য চুকিয়েছেন। আশার মাথায় ঝড় বইছিল। তার মায়ের কাছে জমি ছিল, তার অধিকার ছিল। আর রাজবীর, তিনি সবকিছু কেড়ে নিয়েছিলেন। রাজবীর আশার দিকে তাকালেন। তার চোখে ছিল ভিক্ষা, ক্ষমার ভিক্ষা। আশা, আমি ভুল ছিলাম। আমি যুবক ছিলাম, বোকা ছিলাম এবং আমার পরিবারের চাপে এসেছিলাম। কিন্তু পরে আমার মনে হলো যে আমি কি ভুল করেছি। আমি মীরাকে খোঁজার চেষ্টা করেছিলাম বছরের পর বছর ধরে, কিন্তু যখন আমি তাকে খুঁজে পেলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সে মারা গিয়েছিল। আর তুমি কমলার কাছে ছিলে, যে তোমার আর মীরার মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। রাজবীর কাঁদতে লাগলেন। কমলা মীরার সব চিঠি আটকে রেখেছিল। যখনই আমি মীরাকে চিঠি পাঠাতাম, কমলা সেগুলো নষ্ট করে দিত। সে রাঠোর পরিবারের কাছ থেকে টাকা পাচ্ছিল, বিনিময়ে সে মীরাকে আমার কাছ থেকে দূরে রাখত। আশার মনে হলো যেন তার পায়ের নিচের মাটি সরে গেছে। সবকিছু একটি ষড়যন্ত্র ছিল। তার মাকে প্রতারণা করা হয়েছিল, তার কাছ থেকে তার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং তারপর তাকে মরতে ছেড়ে দেওয়া হয়েছিল। আর রাজবীর, তিনিও সেই ষড়যন্ত্রের অংশ ছিলেন, যতই তিনি অনুশোচনা করুন না কেন। আশা উঠে দাঁড়ালো। তার চোখে জল এবং রাগ দুটোই ছিল, ক্রোধ, বিশ্বাস এবং এক রহস্যময় সংকেত। আপনারা সবাই মিথ্যাবাদী। আপনারা সবাই মিলে আমার মাকে ধ্বংস করেছেন, আর এখন আপনারা আমার কাছে ক্ষমা চান। রাজবীর হাত জোর করলেন। আশা, আমাকে সুযোগ দাও। আমি সবকিছু ঠিক করে দেব। যা তোমার অধিকার তা আমি তোমাকে ফিরিয়ে দেব। কিন্তু আশা তাকে বিশ্বাস করতে পারছিল না। সে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু তখনই আরমান তাকে থামালেন। আরমান আশার কানে ফিসফিস করে বললেন, আশা, থামো। রাজবীর যা বলেছেন তা সত্য, কিন্তু পুরো সত্য নয়। আশা আরমানের দিকে তাকালো। আরমান আরও বললেন, সত্য তোমার মা সম্পর্কে নয় আশা, সত্য তোমাকে নিয়ে, এবং রাজবীর ভাইয়া তিনি সেটা জানেন। আশা কিছু জিজ্ঞেস করার আগেই হলঘর থেকে জানালার কাঁচ ভাঙার একটি তীব্র শব্দ এলো। তিনজন দৌড়ে সেখানে পৌঁছালেন। দেয়ালে কেউ লাল রং দিয়ে একটি চিহ্ন এঁকেছে,
যেন রক্ত, এবং সেই চিহ্ন, সেটি সেই হারিয়ে যাওয়া চিঠিতে আশা যা দেখেছিল ঠিক তাই। কেউ একটি বার্তা রেখে গিয়েছিল, এবং সেই বার্তাটি স্পষ্ট ছিল, আশাকে ভয় দেখানোর জন্য কেউ কিছু করতে পারে। দেয়ালের সেই রক্তাক্ত চিহ্ন দেখে আশার গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু তার ভেতরে একটি নতুন জেদও জেগে উঠল। এখন সে আর শুধু ভীত পেয়েছিল না, এখন সে সত্য জানতে চাইছিল, যাই হোক না কেন। রাজবীর এবং আরমান তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু আশা স্পষ্ট জানিয়ে দিল, আমি নিজেই খুঁজে বের করব আমার মায়ের সাথে কি হয়েছিল, আমার কারো সাহায্য চাই না। পুরনো মুন্সি এবং দানপত্রের অনুলিপি। সেই সন্ধ্যায় আশা জানতে পারল যে জয়পুরের পুরনো বাজারে একজন বয়স্ক মুন্সি থাকেন, যিনি বছরখানেক আগে জমিজমার রেজিস্ট্রেশনের কাজ করতেন। তার নাম মোহনলাল শর্মা। পরের দিন সকালে আশা সেই ঠিকানায় পৌঁছাল। সরু গলি দিয়ে যেতে যেতে, যেখানে পুরনো হভেলি এবং দোকান ছিল, আশা একটি ছোট অফিস খুঁজে পেল। দরজায় লেখা ছিল শর্মা রেজিস্ট্রেশন সার্ভিসেস। ভেতরে একজন খুব বৃদ্ধ লোক বসেছিলেন, যার চোখে মোটা চশমা এবং হাতে কাঁপুনি ছিল। আশা নিজের পরিচয় দিল এবং মীরা দেবীর নাম বলল। মোহনলালের চোখ বিস্ফারিত হল, যেন তিনি কোনো ভূত দেখেছেন। মীরা দেবী? তিনি কাঁপতে কাঁপতে বললেন, আপনি তার কে হন? আশা বলল, আমি তার মেয়ে। মোহনলাল তার চশমা খুলে চোখ ডললেন, যেন বিশ্বাস করতে পারছিলেন না। মেয়ে? তাহলে তুমি সেই মেয়ে যার কথা মীরা সবসময় বলতো? তিনি একটি গভীর শ্বাস নিলেন। হ্যাঁ, আমার মনে আছে, তোমার মা আমার কাছে এসেছিলেন প্রায় 17 বছর আগে। তিনি চেয়েছিলেন যে একটি জমির দানপত্র তার মেয়ের নামে রেজিস্টার হক। সেই জমির কাগজ রাঠোর পরিবারের বয়স্ক সদস্য নিজে লিখেছিলেন। মোহনলাল থামলেন এবং তার চোখে ভয় ভেসে উঠল। কিন্তু রেজিস্ট্রেশন পূরণ হয়নি। কোনো খুব ক্ষমতাশালী ব্যক্তি প্রক্রিয়াটি বন্ধ করে দিয়েছিল। আশা ঝুঁকে জিজ্ঞেস করল, সে কে ছিল? দয়া করে বলুন। মোহনলাল মাথা নাড়লেন। বেটি, আমি বলতে পারবো না। সেই দিনের পর আমাকে হুমকি দেওয়া হয়েছিল। আমার পরিবার বিপদাপন্ন ছিল। আমাকে বলা হয়েছিল যে আমি যদি কাউকে বলি তাহলে আমার অফিস বন্ধ করে দেওয়া হবে, বরং আমাকে মিথ্যে অভিযোগে জেলেও পাঠানো হতে পারে। তার কণ্ঠে ছিল আসল যন্ত্রণা। আমি ভয় পেয়ে গিয়েছিলাম আশা। আমি আমার চাকরি এবং আমার পরিবারকে বাঁচানোর জন্য মীরাকে একা ফেলে দিয়েছিলাম। সে কাঁদতে কাঁদতে গিয়েছিল সেই দিন, আর আমি কিছুই করতে পারিনি। মোহনলালের চোখে জল এসে গেল। আশা বুঝতে পারল যে এই বৃদ্ধ ব্যক্তিটি বছর ধরে এই বোঝা বহন করেছেন। সে তার হাতে হাত রাখল। আমি বুঝি, কিন্তু অন্তত এটুকু তো বলুন, সেই প্রক্রিয়ার কোনো প্রমাণ কি অবশিষ্ট আছে? মোহনলাল ইতস্তত করে বললেন, সরকারি অফিসে একটি কপি থাকার কথা, কিন্তু আমার সন্দেহ সেটাকেও গুম করে দেওয়া হয়েছে। যদিও তিনি থামলেন, যেন কিছু ভাবছেন। আমি আমার ব্যক্তিগত রেকর্ডে একটি ফটোকপি রেখেছিলাম, যদি সেটা এখনো থাকে। তিনি তার আলমারি খুলে এবং পুরনো ফাইলগুলোতে খুঁজতে লাগলেন। কয়েক মিনিট পর তিনি একটি হলুদ, জায়গায় জায়গায় ছেঁড়া কাগজ বের করলেন। এই নাও, এটা সেই দানপত্রের অনুলিপি যা রাঠোর পরিবারের বয়স্ক সদস্য মীরার জন্য তৈরি করেছিলেন। এবং দেখো, এখানে লেখা আছে যে এই সম্পত্তি তার মেয়ে আশাকে হস্তান্তর করতে হবে। আশা কাঁপতে কাঁপতে সেই কাগজটি ধরল। তাতে তার নাম লেখা ছিল, আশা বেটি মীরা দেবীর। এই প্রথমবার আশা কোনো সরকারি কাগজে নিজের নাম দেখল, নিজের পরিচয় দেখল। কিন্তু সে আর কিছু জিজ্ঞেস করার আগেই মোহনলাল তাকে বললেন, আশা বেটি, এই কাগজটা যত্ন করে রেখো এবং দয়া করে অতীতে ফিরে যেও না। যে লোকেরা তোমার মাকে ধ্বংস করতে চেয়েছিল তারা এখনও ক্ষমতাশালী। তার কণ্ঠে ছিল সতর্কতা, কিন্তু আশা সিদ্ধান্ত নিয়েছিল, সে এখন আর পিছপা হবে না। সুশীলার গোপন স্মৃতি এবং আরমানের রহস্যময়তা। আশা যখন মহলে ফিরে এলো, দরজায় সুশীলা দাঁড়িয়েছিলেন। বয়স্ক পরিচারিকা এদিক ওদিক তাকালেন, যেন কেউ শুনছে কিনা নিশ্চিত হচ্ছেন। তারপর তিনি আশাকে একটি কোণে ডাকলেন। আশা বেটি, সুশীলা ধীরে ধীরে বললেন, আমার তোমাকে কিছু বলার আছে। তোমার মা মীরা, তিনি এখানে অনেক বছর ছিলেন, আর রাজবীর সাহেব,
তিনি সত্যিই তাকে অনেক সাহায্য করেছিলেন। সুশীলার চোখে ছিল এক পুরনো স্মৃতি। যখন মীরা গর্ভবতী হলেন তোমার সাথে, তখন রাজবীর সাহেব তার জন্য ডাক্তার ডাকলেন, ওষুধ দিলেন, কিন্তু পরিবারের লোকেরা তারা সেটা মেনে নেয়নি। তারা রাজবীর সাহেবের ওপর অনেক চাপ সৃষ্টি করেছিল। সুশীলা আশার দিকে তাকালেন এবং একদিন হঠাৎ মীরাকে মহল ছেড়ে দিতে বলা হলো। তাকে কিছু টাকা দেওয়া হলো এবং একটি ছোট ঝুঁপড়ির ঠিকানা দেওয়া হলো। মীরা কেঁদেছিল, মিনতি করেছিল, কিন্তু কেউ শোনেনি। আশার মন বেদনায় ভরে গেল। রাজবীর সাহেব কি করলেন? সুশীলা মাথা নিচু করলেন। তিনিও কিছু করতে পারেননি বেটি। তার বড় ভাই এবং পরিবারের বাকি সদস্যরা তাকে হুমকি দিয়েছিল যে তিনি যদি মীরার পক্ষ নেন তবে তাকেও পরিবার থেকে বের করে দেওয়া হবে। কিন্তু সুশীলা আরও কিছু বলার আগেই হলঘরে আরমানকে দেখা গেল। তার চোখে একটি অদ্ভুত ভাব ছিল, যা আশা বুঝতে পারল না। সুশীলা সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেলেন এবং কাজ করার ভান করে চলে গেলেন। আরমান আশার কাছে এলেন এবং মুচকি হেসে বললেন, তো আশা, তুমি সত্যের সন্ধানে বেরিয়ে পড়েছ, খুব ভালো। তার হাসিতে কিছু রহস্যময় ছিল। তুমি খুব কাছে এসে গেছো আশা, খুব কাছে। আশা জিজ্ঞেস করল, কাছে? কিসের কাছে? আরমান জবাব দিলেন না, কেবল হাসতে থাকলেন এবং সেই হাসি আশাকে আরও অস্থির করে তুলল। অন্ধকার। গভীর রাতের স্বীকারোক্তি। সেই রাতে রাজবীর হঠাৎ আশার কাছে এলেন। তার মুখ একেবারে বদলে গিয়েছিল, চোখ লাল, কপালে ঘাম। আশা, তোমাকে আমার সাথে যেতে হবে, এখনই, এই মুহূর্তে। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত উদ্বেগ। কোথায়? আশা জিজ্ঞেস করল। একটি জায়গা আছে, একটি পুরনো গুদাম, যেখানে আমাদের পরিবারের পুরনো কাগজপত্র এবং জিনিসপত্র রাখা আছে। সেখানে আমি এমন কিছু পেয়েছি যা তোমার দেখা উচিত। রাজবীরের মুখ এত গুরুত্বপূর্ণ ছিল যে আশা ভয় পেতে শুরু করল। সে রাজবীরের সাথে গাড়িতে উঠে বসল। পুরো রাস্তা রাজবীর একটিও শব্দ উচ্চারণ করলেন না, কেবল সামনের দিকে তাকিয়ে রইলেন। যখন তারা গুদামের কাছে পৌঁছালেন, রাজবীর গাড়ি থামালেন এবং একটি দীর্ঘশ্বাস নিলেন। তারপর আশার দিকে ঘুরে বললেন, আশা, ভেতরে যাওয়ার আগে আমাকে ক্ষমা করে দিও। যা তুমি দেখতে চলেছ তারপরে হয়তো তুমি আমাকে চিরতরে ঘৃণা করবে। গুদামের ভেতরে ছিল অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে ভাব, এবং পুরনো কাগজের গন্ধ বাতাসে ভাসছিল। রাজবীর একটি পুরনো বিদ্যুতের বাতি জ্বালালেন, যার মৃদু আলোয় ধূলিকণাগুলো নাচতে দেখা যাচ্ছিল। চারদিকে কাঠের বাক্স এবং সিন্দুক রাখা ছিল, যার উপর রাঠোর পরিবারের মোহর লাগানো ছিল। আশার বুক জোরে জোরে ধরফর করছিল। রাজবীর একটি বড় বাক্সের দিকে ইঙ্গিত করলেন। এটা তোমার মায়ের সময়ের, তিনি বললেন। তার কণ্ঠে ছিল যন্ত্রণা। আশা কাঁপতে কাঁপতে বাক্সটি খুলল। ভেতরে পুরনো নথি, ছবি এবং কিছু ব্যক্তিগত জিনিসপত্র ছিল। একটি মোটা খামে সে কিছু সরকারি কাগজপত্র খুঁজে পেল, জমির নথি, দানপত্রের আসল কপি এবং কিছু চিঠি যা রাঠোর পরিবারের বয়স্ক সদস্য মীরাকে লিখেছিলেন। আশা প্রতিটি কাগজ পড়তে শুরু করল। তাতে স্পষ্ট লেখা ছিল যে জয়পুরের বাইরের এলাকায় অবস্থিত প্রায় 10 বিঘা জমি মীরা দেবীকে তার আনুগত্য এবং সেবার বিনিময়ে দান করা হচ্ছে, এবং এটাও লেখা ছিল যে এই সম্পত্তি মীরার মেয়ে আশাকে হস্তান্তর করা উচিত। আশার চোখে জল এসে গেল। এই সবই সত্যি ছিল। তার মায়ের সত্যিই একটি সম্পত্তি ছিল, একটি ভবিষ্যৎ ছিল, কিন্তু কেউ এটা সব ছিনিয়ে নিয়েছে। রাজবীর আরও একটি ফোল্ডার বের করলেন, যা খুলতে গিয়ে তার হাত কাঁপছিল। আশা, এইটা সবচেয়ে কঠিন অংশ। তিনি সেই ফোল্ডার থেকে কিছু চিঠি বের করলেন। যখন তোমার মাকে মহল থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন আমার পরিবার তাকে কিছু টাকা দিয়েছিল, কিন্তু একই সাথে তারা সেই জমির কাগজপত্রগুলো বাতিল করার চেষ্টা করেছিল। রাজবীর আশার দিকে তাকালেন, তার চোখে ছিল লজ্জা। আর আমি সেই প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করিনি। আমি যুবক ছিলাম, ভীত ছিলাম এবং আমার পরিবারের চাপে এসেছিলাম। আমার মনে হয়েছিল পরিবার মীরাকে ঠিকভাবে বসতি দেবে, সে সুরক্ষা পাবে, কিন্তু আমি ভুল ছিলাম। রাজবীর কাঁদতে শুরু করলেন। বছরখানিক পর যখন আমার মনে হলো যে আমি কি ভুল করেছি, তখন আমি মীরাকে খুঁজতে শুরু করলাম। কিন্তু ততক্ষণে কমলা তার এবং তোমাদের জীবনে এসে গিয়েছিল।
কমলাকে রাঠোর পরিবারের পক্ষ থেকে প্রতি মাসে টাকা দেওয়া হতো, যাতে সে মীরাকে আমার থেকে দূরে রাখে, যাতে সে কোনো আইনি দাবি করতে না পারে। আশা বিশ্বাস করতে পারছিল না। তাহলে কমলা, সে সব টাকা নিত, আর আমার মাকে? রাজবীর মাথা নাড়লেন। হ্যাঁ, কমলা মীরাকে মিথ্যে বলেছিল যে রাঠোর পরিবার তাকে ভুলে গেছে, যে কেউ তার পরোয়া করে না। যখন আমি মীরাকে চিঠি লিখতাম, কমলা সেগুলো আটকে দিত, আর যখন মীরা আমাকে চিঠি লেখার চেষ্টা করত, কমলা সেগুলো ধ্বংস করে দিত। রাজবীরের মুখ ভেঙে গিয়েছিল, এবং সবচেয়ে খারাপ ব্যাপার হলো, যখন মীরা অসুস্থ হয়ে পড়ল, গুরুতরভাবে অসুস্থ, কমলা আমাকে জানায়নি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে সে তাকে সেই একই ঝুপড়িতে মরতে দিল। কারণ মীরা যদি বেঁচে থাকত, তাহলে হয়তো সত্য বাইরে চলে আসত। আশার পুরো শরীর কাঁপছিল। রাগ, যন্ত্রণা এবং হতাশা সব একসাথে তার ভেতরে উথলে উঠছিল। আপনারা সবাই মিলে আমার মাকে মেরে ফেলেছেন, সে চিৎকার করে বলল। আপনারা তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিলেন, তাকে একা ফেলে দিলেন এবং তারপর তাকে মরতে দিলেন। রাজবীর হাঁটু গেড়ে বসে বললেন, আমাকে ক্ষমা করে দাও আশা। আমি জানি আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু আমি এখন সব ঠিক করতে চাই। যা তোমার অধিকার, তা আমি তোমায় ফিরিয়ে দেব। সেই জমি, সেই সম্পত্তি আমি তোমার নামে করিয়ে দেব, আর কমলাকে, তাকে আমি আইনের সামনে আনব। কিন্তু আশা এখন কারোর ওপরই বিশ্বাস রাখতে পারছিল না। সে সেই কাগজপত্রগুলো হাতে নিয়ে বলল, আমি আপনাদের বিশ্বাস করি না, কিন্তু আমার এই কাগজগুলোর দরকার। ঠিক তখনই গুদামের বাইরে থেকে পায়ের শব্দ এলো। রাজবীর এবং আশা দুজনেই চমকে উঠলেন। দরজা খুলল এবং আরমান ভেতরে এলেন। তার হাতে একটি মোটার খাম ছিল, যার ওপর আইনি মোহর লাগানো ছিল। আরমান রাজবীরের দিকে তাকালেন এবং তার চোখে একটি অদ্ভুত তিক্ততা ছিল। তো ভাইয়া, আপনি আশাকে অর্ধেক সত্য জানিয়ে দিয়েছেন, খুব ভালো, আরমান ব্যঙ্গ করে বললেন। রাজবীর ঘাবড়ে গিয়ে বললেন, আরমান, এটা সময় নয়। কিন্তু আরমান তাকে থামালেন। না ভাইয়া, এখন সময় এসে গেছে। আশার পুরো সত্য জানার অধিকার আছে। শেষ চিঠি এবং ক্ষমার মহিমা। আরমান আশার দিকে ঘুরে বললেন, আশা, তুমি জানো যে তোমার মা কেন রাঠোর পরিবারের কাছে এত বিশেষ ছিলেন? তুমি জানো যে তোমার দাদু কেন তাকে সেই জমি দিয়েছিলেন? আশা মাথা নাড়ল। আরমান আরও বললেন, কারণ তোমার মা মীরা দেবী, তিনি কেবল একজন পরিচারিকা ছিলেন না, তিনি ছিলেন আমাদের দাদুর দূর সম্পর্কের আত্মীয়। তার পরিবার একসময় রাঠোর পরিবারকে অনেক সাহায্য করেছিল, জীবন বাঁচিয়েছিল, এবং সেই ঋণের বিনিময়ে দাদু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মীরার যত্ন নেওয়া হবে, তাকে সম্মান দেওয়া হবে। এই কথা শুনে আশা স্তম্ভিত হয়ে গেল। আরমান সেই খাম থেকে কিছু পুরনো নথি বের করলেন। কিন্তু যখন পরিবারের বাকি সদস্যরা জানতে পারল যে মীরা একজন আত্মীয়, তখন তারা ভয় পেল যে সে সম্পত্তিতে ভাগ যাইতে পারে। তাই তারা তাকে বদনাম করল, তাকে পরিচারিকা বানিয়ে দিল এবং তারপর তাকে তাড়িয়ে দিল। আরমান রাজবীরের দিকে তাকালেন, এবং আমার ভাই, তিনি পরিবারকে বেছে নিলেন, সত্যকে নয়। রাজবীরের মুখ পুরোপুরি ভেঙে গিয়েছিল। আরমান, থামো। কিন্তু আরমান শুনলেন না। এবং আশা, সবচেয়ে বড় যে কথাটা আমার ভাই তোমার কাছ থেকে লুকাচ্ছেন। আরমান থেমে আশার চোখের দিকে তাকালেন। তোমার মা একটি শেষ চিঠি লিখেছিলেন মরার কিছুদিন আগে। সেই চিঠিটা আমি পেয়েছিলাম, কারণ আমিই তাকে হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আরমান খাম থেকে একটি পুরনো ভাঁজ করা চিঠি বের করলেন। এই সেই চিঠি। এতে তোমার মা সবাইকে ক্ষমা করেছেন, রাজবীরকে, পরিবারকে, এমনকি কমলাকেও। তিনি লিখেছেন যে তিনি চান না যে তুমি ঘৃণায় বাঁচো, তিনি চেয়েছিলেন যে তুমি একটি সম্মানজনক জীবন পাও, সত্যের সাথে। আশা কাঁপতে কাঁপতে সেই চিঠিটি নিল। তাতে মায়ের হাতে লেখা লাইনগুলো ছিল, আমার প্রিয় আশা, যদি তুমি এটি পড়ছ, তবে জেনে রাখো যে আমি তোমার সাথে নেই, কিন্তু আমি চাই যে তুমি ক্ষমা করতে শেখো। রাজবীর ভুল করেছে, কিন্তু সে খারাপ মানুষ নয়। কমলা আমাকে প্রতারণা করেছে, কিন্তু হয়তো তারও নিজের বাধ্যবাধকতা ছিল। আমি সবাইকে ক্ষমা করি এবং তোমার কাছে শুধু এতটুকুই চাই
যে তুমি তোমার অধিকার নাও, কিন্তু তোমার মন পরিষ্কার রাখো। আশা কাঁদতে শুরু করল। মা সবাইকে ক্ষমা করে দিয়েছেন, এত কষ্টের পরেও। রাজবীরও কাঁদছিলেন। আরমান বললেন, আশা, এই সিদ্ধান্ত তোমার। তুমি চাইলে এই নথিগুলো নিয়ে কোর্টে যেতে পারো, তোমার অধিকার চাইতে পারো, অথবা, তিনি থেমে বললেন, অথবা তুমি তোমার মায়ের মতো ক্ষমা করতে পারো। নিজের হাতে ভাগ্য, ন্যায় এবং ক্ষমা। আশা কিছু বলার আগেই গুদামের দরজায় আবার আওয়াজ হলো। 3 জন ঘুরে তাকালেন। সেখানে কেউ দাঁড়িয়েছিল অন্ধকারে, এবং যখন সেই লোকটি আলোতে এলো, আশার শ্বাস বন্ধ হয়ে গেল। দরজায় আরমান দাঁড়িয়েছিলেন, হাতে একটি মোটা খাম। তিনি আশার দিকে তাকালেন এবং বললেন, এটি পড়ার পর কিছুই আগের মতো থাকবে না। আরমানের হাতে যে খামটি ছিল তা দেখে আশার বুক ধক করে উঠল। তিনি ধীরে ধীরে সেটা আশার হাতে রাখলেন। খামের উপর সরকারি মোহর লাগানো ছিল এবং সাথে একজন উকিলের স্বাক্ষরও ছিল। এটা কি? আশা জিজ্ঞেস করল, যদিও ভেতরে ভেতরে তার ভয় লাগছিল যে এটা না আবার কোনো আঘাত হয়। আরমান একটি গভীর শ্বাস নিয়ে বললেন, এই সেই নথি যা প্রমাণ করে যে তুমি সেই জমির আইনি মালিক। রাজবীর ভাইয়া গত 3 বছর ধরে চুপচাপ এই নিয়ে কাজ করেছেন। তিনি সেই সব রেকর্ড খুঁজে বের করেছেন যা গায়েব করে দেওয়া হয়েছিল, পুরনো সাক্ষীদের সাথে দেখা করেছেন এবং অবশেষে এই নথিটি তৈরি করিয়েছেন। রাজবীর আশার দিকে তাকালেন। তার চোখে ছিল জল। আশা, আমি বছর ধরে আমার ভুলের বোঝা বহন করেছি, আর যখন আমি জানতে পারলাম যে তুমি এখনও বেঁচে আছো, যে তুমি সেই একই ঝুপড়িতে থাকছ যেখানে তোমার মাকে পাঠানো হয়েছিল, তখন আমি ভেঙে পড়েছিলাম। আমি সিদ্ধান্ত নিলাম যে যাই হোক, আমি তোমাকে তোমার অধিকার ফিরিয়ে দেব। আশা সেই নথিটি খুলল। তাতে সব কিছু স্পষ্ট ছিল। জয়পুরের বাইরের এলাকায় 10 বিঘা জমি, যার বর্তমান বাজার মূল্য লক্ষ লক্ষ টাকা, এখন আইনিভাবে আশার। সাথে রাজবীর এটাও নিশ্চিত করেছিলেন যে সেই জমিতে তৈরি একটি ছোট বাড়ির চাবিও আশা যেন পায়। রাজবীর বললেন, এই বাড়িটা আমি তোমার মায়ের স্মৃতিতে তৈরি করিয়েছিলাম। আমি চেয়েছিলাম যে যদি কখনো তোমার সাথে দেখা হয়, তাহলে তোমার থাকার জন্য একটি সম্মানজনক জায়গা যেন থাকে। আশার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে জানত না কি অনুভব করবে, খুশি, রাগ নাকি স্বস্তি। আরমান আরও বললেন, আর কমলার বিষয়ে আমরা পুলিশকে সব প্রমাণ দিয়ে দিয়েছি। তাকে সেই টাকার জন্য জবাবদিহি করতে হবে যা সে প্রতারণা করে নিয়েছে, এবং তোমার মায়ের সাথে যা করেছে তার জন্য। আশা জিজ্ঞেস করল, কিন্তু মা তো সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, এটাই কি ঠিক? রাজবীর আশার কাঁধে হাত রাখলেন। আশা, তোমার মা একজন মহান মানুষ ছিলেন। তিনি ক্ষমা করেছেন কারণ তিনি চাননি যে তুমি ঘৃণায় বাঁচো। কিন্তু ক্ষমা মানে এই নয় যে ন্যায় হবে না। কমলা যা করেছে তা ছিল অপরাধ, তবে তুমি সিদ্ধান্ত নিতে পারো যে তুমি কি করতে চাও। আশা সেই চিঠিটি আবার পড়ল, মায়ের শব্দ, মায়ের ক্ষমা। আর তখনই সে বুঝতে পারল যে আসল শক্তি প্রতিশোধে নয়, বরং ক্ষমা করে এগিয়ে যাওয়ায়। আশা একটি গভীর শ্বাস নিল এবং বলল, আমি সেই জমিটা নেব, সেটা আমার অধিকার, কিন্তু বাকি সব? রাঠোর পরিবারের সম্পত্তিতে আমার কোনো আগ্রহ নেই। আমি শুধু আমার অধিকার চাই এবং আমার মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। রাজবীরের চোখে স্বস্তি দেখা গেল। আর কমলার বিষয়ে? আরমান জিজ্ঞেস করলেন। আশা ভাবল, তারপর বলল, কমলার আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত, কিন্তু আমি তাকে ঘৃণা করতে চাই না। হয়তো তারও নিজের বাধ্যবাধকতা ছিল, নিজের কষ্ট ছিল। আমার মা তাকে ক্ষমা করেছেন, তাই আমিও তাকে ক্ষমা করি, কিন্তু ন্যায় হওয়া উচিত। এই কথা শুনে রাজবীর এবং আরমান দুজনেই একে অপরের দিকে তাকালেন। রাজবীর বললেন, আশা, তুমি তোমার মায়ের মতোই, এত শক্তিশালী, এত দয়ালু। আরমান মুচকি হেসে বললেন, এবং আমরা 2 ভাই, আমরা তোমাকে সব ধরনের সাহায্য করব। তোমার সেই বাড়িটি ঠিক করা নয়, তোমার পড়াশোনায়, তোমার ভবিষ্যতে, এটাই আমাদের প্রতিশ্রুতি। আশা নাড়ল, কিন্তু তার মুখে ছিল এক দৃঢ়তা। আমার আপনাদের দয়া চাই না, আমার শুধু আমার অধিকার চাই, বাকিটা আমি নিজে সামলে নেব। নতুন জীবন। কয়েক সপ্তাহ পর আশা তার নতুন বাড়িতে দাঁড়িয়েছিল। এই বাড়িটি বড় ছিল না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা ছিল তার নিজের। সে তার জমির একটি ছোট অংশ বিক্রি করে দিয়েছিল এবং সেই টাকা দিয়ে একটি ছোট স্কুল খোলার সিদ্ধান্ত নিল, সেই সব গরিব বাচ্চাদের জন্য যারা তার মতো বিস্তৃত ছিল। রাজবীর তাকে সাহায্য করলেন, কিন্তু এবার সমতার সম্পর্কে, দয়ার সম্পর্কে নয়।
আরমান রাঠোর পরিবারে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিলেন। তিনি পুরনো দুর্নীতি দূর করতে চেয়েছিলেন, সেই সব ভুল শুধরাতে চেয়েছিলেন যা প্রজন্ম ধরে চলে আসছিল। কমলাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু আশা কোর্টে বলল যে সে তাকে পুরোপুরি ধ্বংস করতে চায় না, শুধু ন্যায় চায়। কমলার শাস্তি হয়েছিল, কিন্তু আশার সাক্ষ্যের কারণে তা কম ছিল এবং হয়তো জেলে বসে কমলার নিজের ভুলগুলোর উপলব্ধি হয়েছিল। এক সন্ধ্যায় যখন আশা তার নতুন স্কুলের বারান্দায় বসেছিল, রাজবীর তার সাথে দেখা করতে এলেন। তিনি আশাকে জানালেন যে তিনি সেই গুদামে মীরার আরও একটি জিনিস পেয়েছিলেন, একটি ডায়েরি, যেখানে সে তার স্বপ্নগুলো লিখেছিল। তোমার মা চেয়েছিলেন যে তুমি পড়ো, কিছু হও এবং অন্যদের সাহায্য করো, রাজবীর বললেন। আর দেখো, তুমি তাই করে দেখিয়েছ। আশা হাসতে হাসতে বলল, মা আমাকে শুধু জীবন দেননি, তিনি আমাকে মূল্যবোধও দিয়েছেন, আর এখন আমি সেই মূল্যবোধ এগিয়ে নিয়ে যাব। রাজবীরের চোখে ছিল গর্ব। তুমি জানো আশা, তুমি আমাকেও বদলে দিয়েছ। তুমি আমাকে শিখিয়েছ যে ভুলগুলো স্বীকার করা এবং সেগুলো সংশোধন করার চেষ্টা করাই আসল সাহস। কয়েক মাসের মধ্যে আশার স্কুল খুব সফল হতে শুরু করল। 50-এরও বেশি শিশু সেখানে পড়তে আসতে লাগল। রাজবীর এবং আরমান মিলে একটি ট্রাস্ট তৈরি করলেন, যা মীরার নামে ছিল এবং যা গরিব শিশুদের শিক্ষায় সাহায্য করত। আশা এখন কেবল একজন এতিম মেয়ে ছিল না, সে একজন অনুপ্রেরণা হয়ে উঠেছিল। লোকেরা তার গল্প শুনত এবং অবাক হতো যে কিভাবে একটি মেয়ে যার কাছে কিছুই ছিল না, সে তার অধিকারের জন্য লড়াই করে জয়ী হল। কিন্তু আশা জানত যে তার জয় কেবল সেই জমিতে ছিল না, তার জয় ছিল সেই শক্তিতে যা তার মা তাকে দিয়েছিলেন, সেই ক্ষমাতে যা তার মা শিখিয়েছিলেন, এবং সেই দৃঢ়তায় যা সে নিজের ভেতরে খুঁজে পেয়েছিল। একদিন যখন আশা সরিষার ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই একই ক্ষেত যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল, তখন তার মনে পড়ল কিভাবে সে ঝুপড়িতে একা থাকত, ভীত, ভেঙে পড়া। আর আজ সে একটি বাড়ির মালকিন, একটি স্কুল চালায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে নিজেকে জানে। সূর্য ডুবছিল এবং তার সোনালি রশ্মিগুলো ক্ষেতের ওপর ছড়িয়ে পড়ছিল। আশা আকাশের দিকে তাকালো এবং তার মায়ের সাথে কথা বলল। মা, আমি সব সেই পেয়েছি যা তুমি আমার জন্য চেয়েছিলে, আর আমি এটাও শিখেছি যে আসল সম্পদ টাকায় নয়, বরং নিজের পরিচয়ে আছে, নিজের গৌরবে আছে। বাতাস যেন জবাব দিল এবং আশার মনে হল তার মা হাসছেন, কোথাও ওপর থেকে। আশা নিজের মনে মনে বলল, কখনো কখনো সবচেয়ে বড় সম্পদ হলো এটা জানা যে তুমি কে। আর আমি আশা, মীরা দেবীর মেয়ে, একটি মেয়ে যে হার মানে না এবং একজন মানুষ যে ক্ষমা করতে জানে। এইটাই ছিল সেই শিক্ষা যা তার গল্প রেখে গেল, যে অধিকারের জন্য লড়াই করা জরুরি, কিন্তু ঘৃণায় বাঁচা জরুরি নয়, যে ক্ষমা দুর্বলতা নয় বরং সবচেয়ে বড় শক্তি, এবং যে সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার জমি বা টাকা নয়, বরং সেই মূল্যবোধ যা আমাদের পিতামাতারা আমাদের দেন।